ইনস্ট্রুমেন্ট অফ সারেন্ডারে কথা এখানে আসছে। আপনি জানেন সম্প্রতি এই রেফারেন্সটা অনেকবার এসেছে যে এই যুদ্ধটা ছিল আসলে ভারত পাকিস্তানের যুদ্ধ, কারণ এই যে সিগনেচারটা হয়েছিল ইনস্ট্রুমেন্ট সারেন্ডারে সেখানে এম এ উসমানী তিনি ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এবং তার সিগনেচার এখানে নেই। যদিও এই দলিলের মধ্যে উল্লেখ করা আছে স্পষ্ট করেই, আমি একটু পড়েও শোনাই আপনাকে দর্শকদের জন্য। দ্য পাকিস্তান ইস্টার্ন কমান্ড এগ্রি টু সারেন্ডার অল পাকিস্তান আর্ম ফোর্সেস ইন বাংলাদেশ টু লেফটেন্যান্ট জেনারেল Jagdish Singh Arora, General Officer Commanding in Chief of the Indian and Bangladesh Force in the Eastern Theater. So এখানে বাংলাদেশ ফোর্সের কথা উল্লেখ করা আছে। তারপরও কথা থাকে এম এ ওসমানী সেদিন উপস্থিত ছিলেন না। আমি কি একটু আপনার কাছে জিজ্ঞেস করতে পারি যে এম এ ওসমানী আসলে সেদিন কেন উপস্থিত থাকতে পারেননি? আচ্ছা দেখুন, দুটো দিক আছে আপনার যে পাকিস্তানিদের পরাজয়ের যে দলিল, সেখানে কথা সত্য যে ভারতীয় বাহিনীর ইস্টার্ন কমান্ডের যিনি সেনাপতি ছিলেন তার স্বাক্ষর আছে। লক্ষ্য করুন, এটা যৌথ বাহিনী ছিল। ভারত যদি সিদ্ধান্ত গ্রহণ করে যে পাকিস্তান আক্রমণ করতে পারে এবং সেখানে একটা যুদ্ধ দরকার হতে পারে, তখন একটা জয়েন্ট ফোর্স গড়ে ওঠে। সেখানে লক্ষ্য করুন, বাংলাদেশ কিন্তু আপনার এপ্রিল মাসের 13 তারিখে স্বাধীনতা ঘোষিত হয়েছে, অফিসিয়াল প্রক্লেমেশন অফ ইন্ডিপেন্ডেন্স। অর্থাৎ আমাদের মানুষের চৈতন্যের মধ্যে আপনার বাংলাদেশ একটা স্বাধীন রাষ্ট্র। সেই স্বাধীন রাষ্ট্র পাকিস্তানিরা অকুপেশন ফোর্স, একটা হানাদার দখলদার বাহিনী হিসেবে আছে। অর্থাৎ রাষ্ট্র হিসেবে চিন্তার মধ্যে এবং বাস্তবে সেটা প্রতিষ্ঠিত। স্বাধীন রাষ্ট্রকে লিবারেট করা দরকার অকুপেশন ফোর্সেসের কাছ থেকে। তখন দুইটা দেশই সেখানে আছে। এটা অত্যন্ত এটা খুব অস্বাভাবিক না ভারতের মাটিতে বসে যুদ্ধ করবার জন্য কারণে ভারতীয় বাংলাদেশ যে রাজনৈতিক এবং সামরিক নেতৃত্ব, তার তো কিছু দুর্বলতা ছিলই। এটাকে চিটাগং ভিত্তিক যুদ্ধ যদি করা যেত, হ্যাঁ, সেইটা আমাদের যে একা একা যেভাবে অ্যাসার্ট করাটা হয়েছিল, অন্য দেশে বসে সেটা করা যায় না। সেই দুর্বলতা কি এতটাই? তারা তো আসে অনেক পরে, তাহলে সেখানে তো আপনার আপনি লক্ষ্য করেন কথাটা, না এতটা হওয়ার কথা নয়। কিন্তু ফলে ভারতের এই যে দুর্বলতার কারণে কিন্তু তখনও তো সরকার ওইখানে প্রতিষ্ঠিত। বাংলাদেশের নেতৃত্বকে, সামরিক এবং রাজনৈতিক নেতৃত্ব কিছু ছাড় দিতে হয়েছে। ফলে আপনার যৌথ বাহিনীর প্রধান হয়েছে একজন ভারতীয় নেতা, ভারতীয় সামরিক সেনাপতি। এইটা নিয়ে কিন্তু তখন থেকে 16 ডিসেম্বর আগের থেকেই টেনশন ছিল। রিলাক্টেন্টলি, গ্রাজিংলি, অর্থাৎ আমার ইচ্ছে করে না, তখন তারা এইভাবে তারা বাধ্য হয়েছিলেন করতে, অ্যাগ্রি করতে। আপনি ইতিহাসের মধ্যে দেখবেন যে জিয়া, তারপরে হচ্ছে কর্নেল তাহের, তারপর হচ্ছে জিয়াউদ্দিন, মেজর জিয়াউদ্দিন, এর তারপরে আরও কয়েকজন ছিলেন, জেনারেল মঞ্জুর, তারা সব মেজর ছিলেন তখন। তারা কিন্তু বিভিন্ন সময় চেষ্টা করছে আপনার ভারতের জায়গা থেকে আপনার কমান্ডকে, সামরিক কমান্ডকে বাংলাদেশের ভেতরে স্থাপন করবার জন্য। অর্থাৎ যুদ্ধের ভেতরে যুদ্ধ থাকে, সেই ধরনের যুদ্ধগুলি সেখানে ছিল। বাট আলটিমেটলি ভারতের উপর নির্ভরশীলতা তো আপনার ছিলই, কারণ তার ভূমির মধ্যে বসে সিদ্ধান্ত নিতে হচ্ছে। এটি হলো একটা দিক। দ্বিতীয় দিক হচ্ছে যারা পার্টিকুলার প্রশ্ন যেটা ছিলেন, ফলে ওই যে যৌথ বাহিনী প্রধান ছিলেন একজন ভারতের সেনাপতি। তো যুদ্ধের মধ্যে আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী ওই দুই বাহিনীকে তিনি প্রতিনিধিত্ব করেছেন। অর্থাৎ ভারত এবং বাংলাদেশ উভয়ের কাছেই পাকিস্তানিরা সারেন্ডার করেছেন। যারা এটা লুকোতে চায়, তারা যে ওই সব যারা হইল ধুরন্ধর, এই যেটাকে বলে জালিয়াতি মূলক বয়ান যারা দেয় বাংলাদেশের স্বাধীনতার যুদ্ধকে ছোট করবার জন্যে, তারাই বলে ভারতের কাছে করেছে। ভারতের কাছে করে নাই, ভারত এবং বাংলাদেশ উভয় ফোর্সেসের মধ্যে করেছে। আপনি পড়ে শোনালেন। তারপরেও এখন একটা জিনিস লক্ষ্য করার ব্যাপার, এটাও গুরুত্বপূর্ণ, এইটা ভারতীয় দৃষ্টিভঙ্গি, এটা বোঝা যায় যে তারা নিজেরাও এই আমাদের স্বাধীনতা যুদ্ধের কৃতিত্বটা তারা আত্মসাৎ করে। এবং প্রথম থেকেই বাংলাদেশের 16 ডিসেম্বরে 71 সালের বাংলাদেশ বাহিনীর প্রধান কর্নেল ওসমানী, হি ওয়াজ ভেরি মাচ ইন বাংলাদেশ, উনি কুমিল্লায় ছিলেন। তার সঙ্গে 3জন লোক ছিলেন। আপনার মনে থাকবার কথা যে ওসমানীর এডিসি ছিলেন শেখ কামাল উদ্দিন, সঙ্গে ছিলেন আরেকজন একজন বাংলাদেশের সামরিক কর্মকর্তা, আরেকজন
বাঙালি সিভিলিয়ান তার সঙ্গে ছিলেন, জাফরুল্লাহ চৌধুরী, তারা কুমিল্লায় ছিলেন। ডক্টর জাফরুল্লাহ। এই যে তিনজন যখন এখানে ঘোষণা হলো যে পাকিস্তানিরা সারেন্ডার করবে বারবার, এবং তারা হচ্ছে এখানে ভারতীয় সেনাপতি এখানে আসছে, শেখ কামাল, তারপরে জাফরুল্লাহ বারবার বলছেন চলুন আমরা ঢাকায় যাই। শেখ কামাল সে ব্রিটিশ ওসমানী ব্রিটিশ সেনাবাহিনী পাকিস্তান সেনাবাহিনী হয়ে তার মধ্যে এক ধরনের সামরিক ডিসিপ্লিন কাজ করতে করতে ততটা রাজনীতি মনস্কতা তার ছিল না, ফলে তিনি অর্ডারের জন্য অপেক্ষা করছেন। তিনি ভালো করে জানতেন ইনি সেনাপতি, কিন্তু রাজনৈতিক কর্তৃত্বের অধীনে সেনাপতি। তিনি বারবার তিনি বলেছেন, এইগুলি জাফরুল্লাহ চৌধুরী একটা ইন্টারভিউ দিয়েছিলেন, আওয়ামী লীগ ক্ষমতায় থাকতেই দিয়েছিলেন, যে তাকে বারবার অনুরোধ করা সত্ত্বেও উনি ভারত থেকে পারমিশন পান নাই বলে মনের দুঃখে তিনি বললেন, এখানে যখন চলছে সারেন্ডার সেরেমনি তখন বললেন যে চলো আমরা বরং সিলেটে যাই। উনি সিলেটে দিকে তার হেলিকপ্টার উঠলো এবং মাঝপথে আবার সেই প্লেন তার হেলিকপ্টার গুলিবিদ্ধ হলো। আপনি লক্ষ্য করুন, তিনি যখন কুমিল্লা থেকে সিলেটে তার পিতৃভূমির দিকে যাচ্ছেন, জন্মভূমির দিকে যাচ্ছেন, তখন তিনি পরিষ্কারভাবে ওয়্যারলেসের ভারতীয় নিয়ন্ত্রণ তখন এখানে 16 তারিখ তাদের কাছ থেকে স্কাই ক্লিয়ার কিনা, শত্রুমুক্ত কিনা, সেইটার পরিষ্কার তথ্য নিয়ে তিনি ফ্লাই করেছেন। কারণ পাকিস্তানিরা তখনও তো সবাই সারেন্ডার করেনি। হ্যাঁ, তাদের এখানে সেখানে ইউনিটগুলি, ঢাকার একটা প্রতীক ইউনিটি এসছে সারেন্ডার করতে, বিভিন্ন ডিস্ট্রিক্টে তখনও সেনাবাহিনী আছে তাদের। তাকে পরিষ্কারভাবে বলে দেওয়া হয়েছে যে স্কাই ইজ ক্লিয়ার, শত্রুমুক্ত। তারপরে সিলেটে যাওয়ার আগে গুলিবিদ্ধ হলো কেন? এই রহস্য এখনো পর্যন্ত উন্মোচিত হয় নাই। কোনো সরকারই এইটা আপনার এখনো পর্যন্ত পুরোপুরি ইনভেস্টিগেশন করে নাই। জাফরুল্লাহ চৌধুরী, শেখ কামালদের ধারণা ছিল যে এইটা ভারতীয় বাহিনীর কেউ তাকে গুলি করেছিল। বা কেন ভারতে যারা তখন ছিলেন তারা কেন বললেন না তাকে? এখন এইগুলো ঘটনা, এই বড় ঘটনার মধ্যে অনেক ত্রুটি থাকে, বিচ্যুতি থাকে, ভিতরে লড়াই থাকে। আওয়ামী লীগের সঙ্গে যুদ্ধের সময়ও আওয়ামী লীগ বামপন্থীদেরকে যারা ট্রেনিং দিতে না পারে তার ব্যবস্থা করেছে, সেখানে কংগ্রেস তাদেরকে সহযোগিতা করেছে আওয়ামী লীগকে। আবার ভারতীয়রা যারা বামপন্থীরা যাতে ট্রেনিং নিতে পারে তার জন্য ভারতীয় বামপন্থীদের একাংশ সাহায্য করেছে। মানে যুদ্ধের ভেতরে অনেক যুদ্ধ থাকে, বা সব কথা শেষে বাস্তব হলো বাংলাদেশের মানুষ বাংলাদেশকে মুক্ত করেছে। ভারত তার প্রয়োজনে পাকিস্তান ভাঙ্গার জন্য সাহায্য করেছে এবং এই বয়ানটা জারি রেখেছে। আমি আগেই বলেছি।